আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তানজির আহমেদ শিহাব। লাহোরি পিজন লাভের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে, বিশেষ করে কবুতর প্রেমীদের জন্য। গরমের দিনে কি করে কবুতরকে সুস্থ সবল রাখবেন, গরমের দিনে কবুতরকে আসলে কী কী করণীয়, কী কী উপায় কবুতর সুস্থ রাখা যায়, আর বিশেষ করে কিছু কিছু কবুতর আনফিট হয়ে যায়। হ্যাঁ, কী করে বুঝবেন যে সব কবুতর আনফিট, হ্যাঁ এগুলো কী করে ফিট করবেন। প্লাস কিছু কিছু কবুতর রেস্টে চলে যায়, ডিম বাচ্চা করে না, ওগুলো কী করে পুনরুদ্ধার করবেন। প্লাস হলো গরমের দিনে সাধারণত কী কী অসুখ হয়, হ্যাঁ কী কী অসুখ হয় এবং সেই সমস্ত কবুতর কী করে সুস্থ করতে হয় এবং সুস্থ রাখার যে পরিকল্পনা, সেসব বিষয়ে আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। গরমের দিনে সাধারণত কবুতর অসুখ বিসুখ খুবই কম হয়, খুবই কম হয় যদি সুষ্ঠু সুন্দর পরিকল্পনা মাফিক আপনাদের খামার যদি তৈরি করতে পারেন। হ্যাঁ, আর বিশেষ করে কবুতর সুস্থ রাখার কিছু প্রক্রিয়া আছে, সেসব সম্বন্ধে যদি ভালো করে জানেন বুঝেন, তাহলে কবুতর সুস্থ থাকবে ইনশাআল্লাহ। আর বিশেষ করে গরমের দিনে কবুতর অসুখ বিসুখ হয় খুব কম, কিন্তু গরম ঠান্ডা লাগে কবুতরের। ঠান্ডা গরম সমস্যাটা হয়, চোখে পানি আসে, বিশেষ করে লফটে যদি ঝাপসা গরম থাকে। হ্যাঁ, লফটে যদি ঝাপসা গরম থাকে, ধরেন রুমের গ্যাসটা বের হইতে পারতেছে না, ঝাপসা গরমের কারণে কবুতর গরম ঠান্ডা লাগে যায়, গরম ঠান্ডা লাগে যায়। এটাই সবচেয়ে গরমের দিনে বেশি সমস্যা করে কবুতরকে, চোখে পানি আসে না, দেখতে পেলে কবুতর ঠান্ডা গরম লেগে গেছে আর কি, ঠান্ডা লেগে যায়। আর ঠান্ডাটা এমন লাগে কিছু কিছু কবুতর দেখলে হা করে দম ছাড়ে। কিন্তু হা করে দম ছাড়ার কারণ এবং কী করে এটা ট্রিটমেন্ট করবেন সে বিষয়ে আমি আজকে বিস্তারিত কথা বলবো। আর বিশেষ করে গোসলের বিষয়টা, হ্যাঁ কবুতরকে অনেকেই গোসল করার সুষ্ঠু নিয়ম, হ্যাঁ কারণ অনেকে বুঝে না, ম্যানুয়ালভাবে গোসলের পানি দিলে যে একবার গোসল হয়ে যাবে তা না, কিছু কিছু কবুতরকে ম্যানুয়ালি আপনি নিজের হাত দিয়ে গোসল করা দিতে হবে। সেই সব বিষয়ে আমি কিছু কথা বলবো। কবুতর সুস্থ রাখতে হলে বুঝতে হবে কোন কবুতরটার কী প্রয়োজন। হ্যাঁ, যদি বুঝতে পারেন তাহলে আপনার কবুতর 95% ভালো থাকবে। তারপরেও ভাই, যেমন গ্রামে 500 মানুষ থাকলে 2-4-20-50 জন অসুস্থ থাকে, কবুতর এরকম লফটে যদি আপনার 100-200 কবুতর থাকে, ওখানে 2-4টা অসুস্থ থাকবে, এটা খারাপের কিছু না। হ্যাঁ, ওটা প্রতিটা লফটে 2-1টা কবুতর সাধারণত সমস্যা থাকে। হ্যাঁ, এর সমস্ত সব কবুতর যে ভালো থাকবে তা না, সব কবুতর রোগ প্রতিরোধ ক্ষমতা একরকম থাকে না, কিছু কিছু কবুতর আনফিট থাকে। যেসব বিষয়ে আমি আজকে কথা বলবো, বিশেষ করে প্রথমে আসি যে কবুতর গরম ঠান্ডা লাগে কী কারণে। লফটের ভিতরে মনে করেন কোনো বাতাস ঢোকার কোনো ওয়ে নাই। হ্যাঁ, প্লাস হলো বাতাস ঢুকলেও বেরোনোর কোনো ওয়ে নাই। সেক্ষেত্রে কবুতরের পায়খানার একটা গ্যাস আছে, হ্যাঁ গ্যাসে এবং গরমে, ঝাপসা গরমে কবুতর ঠান্ডা লেগে যায়, ঠান্ডা গরম লাগে ভিতরে, ঠান্ডা গরম লাগে দেখুন কবুতর হা করে দম সারে, কিছু কবুতর দেখলে হা করে আমরা ঝাড়া মারবে। তাহলে বুঝতে পারবেন ওর ভিতরে কফ জমে গেছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কফ জমে গেছে। সেক্ষেত্রে ঠান্ডা গরম লাগার আপনি সাথে সাথে এটা ট্রিটমেন্ট করতে হবে। বিশেষ করে 3 থেকে 4 দিনের মধ্যে যদি কবুতর আপনি ঠিক না করতে পারেন, ওই কবুতর আবার পরে দেখবেন হা করে দম ছাড়তেছে। কারণ হলো ওর গলার এখানে একটা টিস্যু থাকে, ওই টিস্যুর ভিতরে কফ জমে থাকলে, হ্যাঁ 5-7 দিন জমে থাকলে ওই টিস্যুটা নষ্ট হয়ে যায়। আর যখন ওই টিস্যুটা নষ্ট হয়ে যাবে, হ্যাঁ এটা শ্বাসনালী সংক্রমণ বলে, শ্বাসনালী সংক্রমণ হয়ে যাবে, ওই গলার ওখানে পানি জমে থাকবে। কফ যদি নাও থাকে ঠিক হয়ে যায়, পানি জমে থাকলে, টিস্যুটা নষ্ট হলে পানি জমে থাকবে, ওই কবুতর হা করে দম ছাড়বে। ওই কবুতর রিকভারি করা খুবই কঠিন, রিকভার করা যায় তবে দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট, হ্যাঁ দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট। তো যখন দেখবেন আপনি একটা কবুতর, আমি গোসলের নিয়মটা আমি বলে দিতেছি। হ্যাঁ, যখন দেখবেন একটা কবুতরে ঠান্ডা গরম লেগে গেছে, চোখে পানি আসে নাই কিন্তু চোখটা হালকা হালকা পানি আসছে তো ঠান্ডা লাগার কারণে, সেক্ষেত্রে আপনি সাথে সাথে তাৎক্ষণিক ওই একটা কবুতরকে করবেন কি, গলায় কফ যখন জারা দিবে যখন কবুতর, হ্যাঁ অনেক সময় জারা দেয় না অনেক কবুতর, ওটা ব্যাপার আলাদা। যে কবুতর দেখবেন বলে হা করে জারা দিতেছে, টিভি দিলে দেখবেন নাক দেয় পানির মধ্যে কফ বাইরে দিতেছে, প্লাস হলো গলার মধ্যে কফ জমে দিচ্ছে, সেই কবুতরগুলো সুতি একটা গামছা নেবে, গামছা নিয়ে পেঁচায় সুক্কা করে যে মানুষে দেখে কানে দিত আগে, হ্যাঁ ওই মুরব্বীরা ঠিক ওইরকম পেঁচাইবেন। হ্যাঁ, গামছাটা পেঁচায় গলার ভিতর দিয়ে পেঁচাইতে ভিতরে ঢুকবেন, ভিতরে ঢুকে এবার টান দিবেন, দেখবেন বলে ওই কফটা বেরিয়ে যেতেছে গামছার সাথে। ঠিক আছে, সাথে সাথে একটা টোফেন ট্যাবলেট খাওয়াই দেবেন, দেখাই দিই একটা টোফেন ট্যাবলেট। এই টোফেন ট্যাবলেটে ওই যে সাময়িক 15 থেকে 20 মিনিটের মধ্যে রেজাল্ট পাবেন। দেখবেন বলে কবুতর হা করে দম ছাড়া, ওই জারা পাড়া বন্ধ হয়ে গেছে। এই 20 থেকে ওই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে দেখবেন বলে এটা কাজ করবে। টোফেন ট্যাবলেট একটা খাওয়াই দিবেন, ঠিক আছে, বাচ্চাদের জন্য অর্ধেক, হ্যাঁ একটা খাওয়াই দিবেন, সাথে একটা অ্যান্টিবায়োটিক চালাইবেন, হয় সিপ্টোসিন, যে কোনো একটা অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, ও ঠান্ডা ভিতর থেকে, এটা হলো সিপ্টোসিন, এগুলো সিপ্টোসিন 250 mg সিপ্টোসিন। হ্যাঁ, এটা মানুষের ওষুধের দোকানে পাবেন। আর এইটাও টোফেন ট্যাবলেটটা মানুষের ওষুধের দোকানে পাবেন।
ঠিক আছে। এই সিপ্রোসিন 250 mg 4 ভাগের 1 ভাগ, একটা কবুতরকে 4 ভাগের 1 ভাগ খাওয়াইতে হবে। 250 mg, 500 mg কিনবেন না কিন্তু, 4 ভাগ। প্রথমে মাঝখান থেকে ভাঙবেন, ভাঙিয়ে কেসি দেয়, হ্যাঁ সুন্দর করে কেসি দেয়, চাপ দিবেন, দেখবেন বলে 4 ভাগের অনেক সুন্দর টুকরো হয়ে যায়। 4 ভাগের 1 ভাগ, তাহলে টোফেন ট্যাবলেট একটা প্লাস সিপ্রোসিন 4 ভাগের 1 ভাগ খাওয়াই দিবেন। শ্বাসনালীর সংক্রমণের জন্য সিপ্রোসিন খুব ভালো কাজ করে, বিশেষ করে গলায় যখন কফ চেপে যাবে ভাই, হ্যাঁ অ্যান্টিবায়োটিক খাওয়ান যাবে। তবে এই দিনে একবার সন্ধ্যার দিকে সিপ্রোসিন খাওয়াবেন প্লাস টোফেন খাওয়াবেন, আর সকালের দিকে হ্যাঁ ডক্সিএবেট, ওই অ্যান্টিবায়োটিকের আবার ঠান্ডাটা নরম হয়ে বের করার জন্য ওই ডক্সিএবেট ভালো কাজ করে। ডক্সিএবেট 20-25 টাকা নেবে। এই যে এরকম একটা পানিতে 1 গ্রাম, এই যে হাফ লিটার একটা পানির পটে 1 গ্রাম ঔষধ দিবেন। 1 গ্রাম ঔষধ দিয়ে এরকম একটা সিরিঞ্জ নেবেন, সিরিঞ্জ নিয়ে যে 20 সিসি ঔষধ সকালের টাইমে, আর বিকালের টাইমে ওইটা খাবেন 3 দিনে বেশি দরকার নেই। এই যে 20 সিসি, হ্যাঁ 20 সিসি পানি, তাহলে এই হাফ লিটার পানির পটের ভিতরে 1 গ্রাম ওষুধ নেবেন, এই ডক্সিএবেটটা 1 গ্রাম নেবেন। 1 গ্রাম নেওয়ার পর ওই 20 সিসি পানি সকালে কবুতরকে খাওয়াই দিবেন, আর সন্ধ্যার আগে একটা টোফেন ট্যাবলেট আর 250 mg সিপ্রোসিন 4 ভাগের 1 ভাগ খাওয়াই দিবেন। দেখবেন বলে কবুতর 3 দিনের মধ্যে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে, হ্যাঁ একদম সুস্থ হয়ে যাবে। তারপরে যদি সুস্থ না হয়, একটু হালকা পাতলা থাকে, দেন 1 দিন পর 2 দিন পর আবার একটু ডক্সিএবেট খাওয়াই দিবেন, টোফেনটা খাওয়াবেন না, হ্যাঁ। আর সিপ্রোসিন 3 দিন খাওয়ানোর পর আর খাওয়াবেন না। আর মানুষের সাধারণত 7 দিন, আর কবুতরে আমরা 3 দিন খাওয়াই। 3 দিনে বেশি আমরা সাধারণত অ্যান্টিবায়োটিক কবুতরকে কখনোই প্রয়োগ করি না। দেখবেন বলে ঠান্ডাটা ঠিক হয়ে গেছে। আর যদি তারপরেও দেখবেন কোনো কবুতরে ঠান্ডা ঠিক হয় নাই, হা করে দম ছাড়ে, সেক্ষেত্রে ভাই দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট। ওই টিস্যুটা যখন নষ্ট হয়ে যায়, অনেক সময় কবুতরে কফ 7 দিনের মাথায়, অনেক কবুতর বেশি ঠান্ডা লেগে গেলে 7-8 দিন লেগে যায়, কবুতর ঠিক হয় না, 7 দিনে ঠিক হবে না। যদি ঠিক কোনো এটা হয়, 10টা কবুতর অসুস্থ হলে 2-1টা কবুতরে এরকম সমস্যা হয়, আর 8টা কবুতরে ঠিক হয়ে যায় সাধারণত। 2টা কবুতর যদি ঠিক হয় না হয়, হা করে দম ছাড়ে, সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট। বিশেষ করে দেখেন মানুষেরও অনেক সময় অনেক ঠান্ডা লেগে গেলে ডাক্তাররা কিন্তু দেখবেন, ডাক্তাররা ওই 3 মাস ব্যাপী একটা ট্রিটমেন্ট দিবে। সেই ট্রিটমেন্টে কিন্তু ওষুধের পাওয়ার কমাই দিতে হবে। ওই যে আগে যে পরিমাণে ওষুধ খাওয়াইতেন ওই ওষুধ খাওয়ানো যাবে না। সেক্ষেত্রে ডাক্তাররা দেখবেন বলে মানুষের ওই 3 মাস মেয়াদি ওই ট্রিটমেন্ট দিয়ে দেন। ওই দিনে একটা টোফেন ট্যাবলেট ভাই, ওইটা ঠান্ডা সারার জন্য মানে সারিয়ে ফেলাবে, বা টোফেন ট্যাবলেট খাওয়ালে গলার ভিতরে কফ জমে যাবে। যা হোক, যখন 7 দিনে 5-7 দিনেও ঠান্ডা লাগে না যায়, সেক্ষেত্রে হা করে দম চালে কবুতর দীর্ঘমেয়াদী ট্রিটমেন্টে চলে যাবে। যেমন মানুষের দেখেন ওই ডাক্তারের কাছে যাগো বেশি ঠান্ডা লেগে যায়, তাকে দীর্ঘমেয়াদী 3 মাস ব্যাপী একটা ট্রিটমেন্ট দেয় ডাক্তারে, কিন্তু সেক্ষেত্রে ওষুধের পরিমাণ পাওয়ার কমায় দেয়, হ্যাঁ পাওয়ার কমায় দেয়। প্রতিদিন একটা করে, বিশেষ করে দেখছি বড় বড় ডাক্তারে টোফেন ট্যাবলেটও দেয়, অনেক সময় মোনাস ট্যাবলেটও দেয়, হ্যাঁ মানুষের এই পশু পাখির ক্ষেত্রেও টোফেন মোনাস ভালো কাজ করে। সেক্ষেত্রে আপনি টোফেন ট্যাবলেট খাওয়াতে পারেন, অথবা মোনাস ট্যাবলেটের দাম বেশি, আর অন্য কোনো ওষুধ খাওয়া যাবে না। বা আপনি হিস্টাসিন খাওয়াতে পারেন প্রতিদিন একটা করে, হ্যাঁ প্রতিদিন একটা করে সন্ধ্যার সময় আপনি টোফেন ট্যাবলেট খান, সবচেয়ে বেটার। আপনি হাফ করে প্রতিদিন হাফ করে 10 থেকে 15 দিন বা 20 দিন, হ্যাঁ প্রতিদিন হাফ করে সন্ধ্যার সময়, যেগুলো হা করে দম ছাড়বে, ওগুলো ওই মনে করেন ঠান্ডা ওই লাগলো, ওই যে শ্বাসনালী সংক্রমণের কারণে ওই যে টিস্যু আছে গলার, দেখে শ্বাসনালীর নিচে, যখন শ্বাসনালীর নিচে দেখুন একটা টিস্যু থাকে, 2 দিক থেকে 4 পাশে, মাঝখানে একটা চিকুন একটা দাগের মতো থাকে, হ্যাঁ ওই যখন খায় তখন ওই টিস্যুটা ওই ভিতরে চলে যায়। যখন টিস্যুটা নষ্ট হয়ে যায়, তখন একদম গলা দেখবেন সরাসরি একদম গলার ভিতর পর্যন্ত দেখা যায়, তার মানে ওই টিস্যুটা নষ্ট হয়ে গেছে। টিস্যুটা নষ্ট হয়ে গেলে ওইটা দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট, হ্যাঁ 15-20 দিন ওষুধ খাওয়ানোর পর আস্তে আস্তে ঠিক হবে। সেক্ষেত্রে আপনি কোনো অ্যান্টিবায়োটিক খাওয়াতে পারবেন না। প্রতিদিন দেখা গেল সন্ধ্যার সময় ওই হাফ টোফেন খাওয়াই দিন, হাফ, হ্যাঁ এইভাবে 10 থেকে 15 দিন আস্তে ট্রিটমেন্ট করবেন। আবার দেখা গেলো 5 দিন 7 দিন গেল, আবার হালকা একটু অ্যান্টিবায়োটিক খাওয়াই দিলেন, যে কোনো একটা অ্যান্টিবায়োটিক, হ্যাঁ একটু অ্যান্টিবায়োটিক খাওয়াই দিলেন, কিন্তু সয় হ্যাঁ কন্টিনিউ খাওয়ানো যাবে না। যেমন অ্যান্টিবায়োটিক 3 দিনে বেশি প্রয়োগ করার কোনো দরকারই নেই। দেখেন আবার 7 দিন পর আবার কবুতর মোটামুটি ঠিকই হয়, 10 দিন 15 দিন পর দেখবেন বলে এই টোফেন যদি খাওয়ান, হাফ করে খাওয়ান প্রতিদিন, দেখবেন কবুতর মোটামুটি ঠিকই হয়ে গেছে। আবার দেখবেন বলে আবার অনেক সময় কবুতর আবারও ঠান্ডা লেগে যায়। টিস্যু নষ্ট হয়ে গেলে এটা সমস্যা, মানে কবুতর হা করে দম ছাড়বে, সহজে ঠিক হবে না। ও দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট আস্তে ট্রিটমেন্ট করে ঠিক করতে হবে। ঠিক এইভাবেই ওই 10টা অসুস্থ হলে দেখা গেলো 6টা ভালো হবে, আর 4টা ভালোই হবে না। ও কিছুদিন পর দেখবেন বলে আবার ঠান্ডা লেগে গেছে। এই সমস্যাটা হয় সাধারণত কবুতরে। আর
কবুতরের ওই ঝাপসা গরম যাতে এই রুমে না থাকে, যে যে ঘরে কবুতর থাকবে, ধরুন একদিকে বাতাস ঢুকলো আর যদি বেরিয়ে গেলো তাহলে ঠিক আছে। আর যদি দেখে যে না কবুতর রুমে বাতাস বেরোনো গেলো, তাহলে অ্যাডজাস্টমেন্ট লাগাই দিতে হবে। কবুতর রুমে যেন কোনোভাবে গ্যাস না হয়, তাহলে কবুতর আপনার সুস্থ থাকবে। আর ময়লা একদিন পর পর পরিষ্কার করে বলতে হবে, যেন রুমে কোনোভাবেই ময়লা না থাকে। হ্যাঁ, ময়লা থাকলে সমস্যা হবে। আর ঝাপসা গরমে আরেকটা জিনিসও হয়, চোখে পানি আসে কবুতরে। চোখে পানি আসলে এটা আরেকটা সমস্যা, ওটা ট্রিটমেন্ট, ভিন্ন ট্রিটমেন্ট। চোখে পানি আসবে, আর চোখে পানি আসার কারণ আছে। হ্যাঁ, চোখে পানি অনেক সময় ঠান্ডা জনিত কারণে চোখে পানি আসে, আর এমনিও ঝাপসা কারণে চোখে পানি আসে। সেক্ষেত্রে 2 দিন 3 দিন ড্রপ দিলে কবুতর ঠিক হয়ে যায়। ড্রপ সাধারণত আমি যেটা ইউজ করি। আর বিশেষ করে গোসলের নিয়মটা, হ্যাঁ, কবুতরকে যদি আপনি সুস্থ রাখতে চান, সেক্ষেত্রে আপনার মেন যে টার্গেটটা থাকতে হবে সেটা হলো আপনার লফটে কোনোভাবেই যেন গ্যাস না হয়, ঝাপসা গরম না হয়। সেক্ষেত্রে আপনি একটা ফ্যান চালাইতে পারেন, ফ্যানের বাতাস যাতে সরাসরি না লাগে। হ্যাঁ, কম পাওয়ার দিয়ে ফ্যান চালাইলেন যাতে রুমটার গ্যাসটাও ফ্যানের বাতাসের কারণে বের হয়ে যাবে, প্লাস হলো কবুতরগুলো সুস্থ সবল থাকবে। আর গোসলটা খুবই প্রয়োজন, সপ্তাহে একবার গোসলের পানি দিবেন। যেসব কবুতর গোসল করতে চাই গোসল করবে, নাহলে না, কোনো সমস্যা নেই। কিছু কিছু কবুতর গোসল করে না, আর কিছু কিছু কবুতর করতে দেখবেন প্রচণ্ড ময়লা হয়ে গেছে। হ্যাঁ, সেই সব কবুতরগুলা বেশ প্রচণ্ড ময়লা, ওগুলো ম্যানুয়ালি গোসল করে দিতে হবে। আপনি শ্যাম্পু আছে না, শ্যাম্পু, হ্যাঁ, ঘাড়ে 1 ফোঁটা শ্যাম্পু দিবেন, পায়ে শ্যাম্পু দিবেন, বুকে আছে না, বুকে শ্যাম্পু দিবেন। শ্যাম্পু দিয়ে সুন্দর করে পশলাই একদম পানি দিয়ে ফেনা উঠে ফেলে শরীরে, ভালো করে ডুইলে শ্যাম্পু দিয়ে ধুইবেন। মাথায় না দিলেও চলে, মাথায় দিলেও সমস্যা নেই, চোখে গেলে শ্যাম্পু দিলেও সমস্যা নাই। পরে সুন্দর করে একবার ফেনা উঠিয়ে কসলায় হাত দেয়, হ্যাঁ, পশমগুলো কসলায় ধুইয়া পরিষ্কার করে দেবেন। শ্যাম্পুতে মানুষ গোসল করলে দেখবেন মানুষের মাথাটা পাতলা পাতলা লাগে। তো কবুতর শ্যাম্পুতে গোসল করলে ওই যে কবুতর বেশি ময়লা হয়ে যায়, কবুতরের গরম ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে। যে কারণে এই কাজগুলো আপনি করতে হবে। লফটে দেখবেন যেগুলো কবুতর বেশি ময়লা হয়ে গেছে, ওগুলো গোসলের পানি দেবেন, গোসল করবে, কিন্তু পরিপূর্ণভাবে পরিষ্কার হবে না। ওই কবুতরগুলো আপনি হাতে ধরে ধরে বুঝতে হবে, ওই কবুতরের হাতে ধরে যে গোসল করে দিবেন। ওইভাবে শ্যাম্পু দিয়ে কসলায় ধুইয়ে তারপর মগ দিয়ে পানি 2-1 মগ একটু পানি ঢেলে দিবেন, পাকটা মুছে করে দেখবেন বলে পরিষ্কার হয়ে গেছে। তারপর শুকনো ন্যাকড়া দিয়ে ওই কবুতরটা সুন্দর করে যে পানিটা আছে ওইটা শুকনো ন্যাকড়ার মধ্যে চলে যাবে, সুন্দর করে মুইছে আলগোস্তে খাঁচা ছেড়ে দেবে। আর ওই দিন একদিন ওই ডক্সিএবিটটা যেদিন গোসল করাবেন যাতে ঠান্ডাটা না লাগে, হ্যাঁ, ওইভাবে গোসল করালে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকতে হলে এই ডক্সিএবিটটা ওই যে 1 লিটার পানিতে 1 গ্রাম দিয়ে 20 সিসি পানি খাওয়াই দিবেন, তারপরে ঠান্ডাটা না ভাব হলেও ঠান্ডাটা কেটে দেবে। তাহলে এইভাবে গোসল করা দিবেন। আর বিশেষ করে ওই ঝাপসা গরমের কারণে চোখে পানি আসে, চোখে পানি আসলে আমি একটা ড্রপ দিয়ে দিতেছি, এই ড্রপটা আমি ইউজ করি, I20D। এটা চমৎকার কাজ করে চোখে পানিতে। হ্যাঁ, I20D এটা খুবই ভালো কাজ করে। আর যদি ঠান্ডা সাথে যদি ঠান্ডাও থাকে, হ্যাঁ, চোখে পানি আসলে সাধারণত ঝাপসা গরমে এক ধরনের চোখে পানি আসলে খালি ড্রপ দিলেই ঠিক হয়ে যাবে। ঝাপসা গরমের কারণে যদি চোখে পানি আসে, হ্যাঁ, এই I20D, এটা হলো I20D বলে। 200 টাকা দিলে 10 টাকা রিটার্ন দিবে। এই I20D খুবই চমৎকার কাজ করে। প্রথমে দেখা গেলো চোখটা, হ্যাঁ, চোখে একটা ড্রপ দিয়ে দিবেন, ড্রপ দিয়ে দিলে দেখবেন 3 দিন ড্রপ দেবে, দিনে 1 বার বা 2 বার দিলে 2 দিন 1 দিন দিলেই দেখবেন বলে কবুতর ঠিক হয়ে গেছে চোখে পানি। আর তারপরে যদি ঠিক না হয় তাহলে আপনার বুঝতে হবে এই চোখে পানিটা অন্য কারণে আসছে। চোখে পানির ব্যাপারে আমার আরেকটা ভিডিও করা আছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তারপর আমি সংক্ষিপ্ত কিছু বলে দিতেছি। এই 3 দিন ড্রপ দিবেন, 3 দিন ড্রপ দেওয়ার পরে যদি কবুতর ঠিক না হয়, হ্যাঁ, যদি চোখে পানি দেখবেন বলে চোখের ভিতরে যদি সিমের বিচির মতো ভাতের মতো একটা হয়, তাহলে ওই ময়লাটা পরিষ্কার করে, হ্যাঁ, চোখের 2 সাইডে একটু হালকা মুভিং করবেন, মুভিং করে ময়লাটা পরিষ্কার করে এই ড্রপটা দিয়ে দিবেন। দিনে 2 বার দিবেন। 2 বার দিলে ওই ভাতের মতো যে ইটা হয়, বিষটা হয় চোখের ভিতরে থাকলে ওটা অনেক যন্ত্রণাদায়ক হয়। হ্যাঁ, ওটা বের করে দিতে হবে। বের করে না দিলে, আর ওই যে যখন 2 সাইডে চাপ দিবেন ওটা বের করার জন্য ওই চাপটাও একটু সাবধানে দিতে হবে। 2 সাইডে একটু মুভিং করবে, মুভিং করলে এটা বের হবে। কারণ চোখের ভিতরে প্রচণ্ড পরিমাণ নার্ভ থাকে। হ্যাঁ, যখন বেশি চাপ পড়বে, নার্ভে চাপ পড়লে নার্ভে ক্ষতি হতে পারে, তাহলে চোখের জ্যোতি কমে যাবে। অতএব যখন চাপ দেবেন তখন একটু সাবধানে চাপ দিতে হবে, যেন ওই নার্ভগুলো ক্ষতি না হয়। চোখের প্রচণ্ড পরিমাণ নার্ভ থাকে, প্রচুর নার্ভ থাকে। হ্যাঁ, ওই নার্ভগুলো নষ্ট হয়ে গেলে চোখের জ্যোতি কমে যায়। তো ড্রপও অতিরিক্ত 3-4 দিনে বেশি দিলেও কিন্তু ওই চোখের ওই নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হবে। অতএব ড্রপও বেশি দেওয়া যাবে না ভাই। হ্যাঁ, যখন 3 দিন ড্রপ দেওয়ার পর না সারে তখন আপনি বুঝতে হবে কবুতর প্যারাটাইফয়েড হয়ে গেছে। এই প্যারাটাইফয়েডের ট্রিটমেন্ট আবার ভিন্ন হয়, তখন আপনাদের দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট করা লাগবে। চোখের পানি কন্টিনিউ দেওয়া যাবে না, 2-1 দিন পর পর দিতে হবে। প্যারাটাইফয়েড হলে ডক্সিএবিট খাওয়ালে প্যারাটাইফয়েড চলে যাবে। এই যে ডক্সিএবিট, হ্যাঁ, এইটাই 1 লিটার পানিতে 1 গ্রাম করে দিবেন, ঠিক আছে। প্রতিদিন সন্ধ্যার সময় 1 বার, হ্যাঁ, 1 বার ওই প্যারাটাইফয়েডের 7 দিন চালান লাগবে।
ডক্সিএবেট দিনে একবারে বেশি ইউজ করা যাবে না। ওই চোখে ড্রপ দিতে পারবেন 2-3 দিনের পর ড্রপ দিলেন, হ্যাঁ, কিন্তু কন্টিনিউ একাধারে আপনি ড্রপ দেওয়া যাবে না। ড্রপ দিলে আপনার চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে। প্লাস হলো ওই কবুতরটা একটু ড্রপ দিলে ঠিকও হবে না, আবার 2-1 দিন পর দেখবেন বলে, যেমন প্যারাটাইপার মানুষের হয়ে গেলে দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট করা লাগে, তো কবুতরও ভাই দীর্ঘমেয়াদী আস্তে আস্তে ঠিক হবে। ওটা পুনর্বৃদ্ধির সময় লাগিয়ে যাবে ওই চোখে পানি ঠিক করতে গেলে, বা ওই শরীরে দেখবেন কবুতরটা ধরবেন, দেখবেন শরীরের তাপমাত্রা বেশি, তখন বুঝতে হবে কবুতর প্যারাটাইফয়েড হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার না ওই ডক্সিএবেট দিনে সন্ধ্যার সময় একবারই বিসিসি খাওয়াইতে পারবেন। আর সাথে না পা 8 টুকরা করতে হবে, না পা ট্যাবলেট জ্বরের জন্য, না পা ট্যাবলেট 8 টুকরা করে একদম কলই আছে না, ওই যে কলইর মতো করে সাইজ করতে হবে। ওর বেশি খাওয়াইতে পারবেন না, ঠিক আমি বলে দিলাম কলইর মতো সাইজ, এর অতিরিক্ত সাইজ যেন না হয়। দিনে একবার না পা প্লাস হলো ওই ডক্সিএবেট 7 দিন খাওয়াবেন। 7 দিন পর আবার কী করবেন, হ্যাঁ 7 দিন পর আবার কী করবেন, 2-3 দিন পর, ঠিক আছে। যখন দেখবেন বলে একটু জ্বরটা একটু বেশি লাগতেছে, আবার একটু ডক্সিএবেট খাওয়াই দিন, আর একটু নাফা খাওয়াই দিন। এবার 20-25 দিন খাওয়াইলে দেখবেন কবুতর আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। তাহলে চোখে পানির মামলা চলে গেল। এখন আসেন গোসলের মামলাটা বলে দিলাম। দেন আমি আপনার আরেকটা কথা বলি, যেসব কবুতর একবার ময়লা হয়ে যায়, হ্যাঁ, ওদের শরীরে যখন ওই আঠালো ভাব দেখবেন, পিছল ভাব, ওই কবুতর 100% যদি 1 ফোঁটা ঝাপসা গরম হয়, ওই কবুতর দেখবে বলে ওই ঠান্ডা গরম লাগে। কারণ হলো ওই কবুতর ওই শরীরের যে পশমগুলো আছে আঠালো ভাব হয়ে যায়, ওগুলো কবুতর ওই শ্যাম্পু দিয়ে, গাড়ি একটু শ্যাম্পু দিবেন, পায়ে একটু শ্যাম্পু দেবেন, বুকে একটু শ্যাম্পু দেবেন, ফ্যান ওটা সুন্দর করে গোসল করে দিয়ে একবার ভিজিয়ে মগতে পানি দিয়ে ওই পানি দিয়ে করে তারপরে ওই কী কয় শুকনা গামছা বা ন্যাকড়া দিয়ে মুইসা কবুতরটা ওই যে ওইভাবে করে দিলাম যে, হ্যাঁ, একটু তার ডক্সিএবেট খাওয়াই দেবেন। যেদিন গোসল করবেন দেখবেন কবুতর ফুরফুরে থাকবো। একটু হালকা বাতাস আলে পশমটা একবারে যখন ফুল হইব, হ্যাঁ, বাতাসটা শরীরে চলে যাবে। আর যখন আঠালো হয়ে যায়, হ্যাঁ, শরীরে ময়লা হয়ে যায়, ওই বাতাসটা ওরা ওই শরীর পর্যন্ত পৌঁছায় না, ওই পশমের কারণে, ওই ময়লার কারণে, হ্যাঁ। আর ময়লা হইলে এমনি তো মানুষের যদি 2-3 দিন বা কদিন পর গোসল না করেন, মানুষও ভাই বিরক্তকর অবস্থা হয়ে যায়, মানুষও অসুস্থ হয়ে যায়। ঠিক কবুতরও ভাই 7 দিন পর গোসলে দিবেন, দেখবেন বলে কবুতর আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। আর যারা সাইরা কবুতর পালেন, আনফিট কবুতরটা কী করে বুঝবেন, হ্যাঁ, যারা সাইরা কবুতর পালেন তারা দেখবেন বলে কিছু কবুতর ওই পাশে যায় বসে রয়েছে, হ্যাঁ, পাশে যায় বসে রয়েছে, এলোমেলো কোনো মানে একটা চাঞ্চল্যতাটা ভাব, হ্যাঁ, ওইটা থাকবে না। যখন আর অসুস্থ কবুতর বোঝারও একটাই উপায়, যেগুলো অসুস্থ কবুতর দেখবেন বলে কোনায় যায় বসে থাকবে, জমবে, কোনায় যায় বসে থাকবে। ওই অন্য কবুতর দেখবেন বলে ডাকাডাকি করতেছে, চলাফেরা করতেছে, কিন্তু ওই কবুতরগুলো দেখবেন বলে কোনায় যায় বসেছে, তখন বুঝতে পারবেন এই কবুতরগুলো আনফিট প্লাস অসুস্থ। যেগুলো আনফিট ওগুলো আলাদা করে ট্রিটমেন্ট করবেন, আর যেগুলো অসুস্থ ওগুলো তো আপনি ট্রিটমেন্ট আলাদা করবেন, ওষুধ খাইতে হবে। আর যেগুলো আনফিট কবুতরগুলো খাবে দাবে পায়খানা দেখলে বুঝতে পারবেন। আর বিশেষ করে কবুতর 3 মাস অন্তর কৃমির ডোজ খাইতে হবে। যখন দেখবেন বলে একটা কবুতর, আমি দেখাই দিতেছি, দেখানো তো বিপদ, যাকে আমি বুঝাই দেবেন, যখন দেখবেন বলে কেউসার মতো, হ্যাঁ, পায়খানা চিকুন কেউসার মতো পায়খানা করতেছে, হ্যাঁ, আর ছোটো অল্প পায়খানা করে, আর পানির মধ্যে একটু পানি পাওয়া আছে, তখন বুঝবে কবুতর শরীরে কৃমি আছে। ওই কবুতরকে কৃমির ডোজ করা দিয়ে দেবে, কৃমির ডোজ করা দেবেন এই যে এটা দিয়ে। এখন বর্তমানে আগে এভিনেক্স পাওয়া যায়, এখন এভিনেক্স পাওয়া যায় না, এটাও ভালো, এটা দিয়ে আমি কৃমির ডোজ করি। এটা প্যারাবিট, এটা উঠতে করে বোঝা যায় না যদিও, এই যে প্যারাবিট, একটু কষ্ট করে লিখে নিয়ে, হ্যাঁ, উল্টাভাবে আছে প্যারাবিট, হ্যাঁ, প্যারাবিট দিয়ে এই যে এখন পানির ভিতরে 1 গ্রাম দিবেন, 1 গ্রাম দিয়ে ঠিক এইরকম 20 সিসি পানি ম্যানুয়ালি খাওয়াই দিবেন খালি পেটে, ঠিক আছে। তাহলে দেখবেন 1 দিন পরে আপনার পায়খানা ঠিক হয়ে গেছে, কবুতরটা সুস্থ হয়ে যাবে। আর যেসব কবুতর আনফিট, হ্যাঁ, আর যারা ছাইরা পালেন, অনেক সময় খাবারটা একটু বেশি পরিমাণ দিতে হবে। যারা যেসব কবুতর শক্তিশালী তারা দেখবেন বলে মারামারি করে খাইবো আগে, হ্যাঁ, যেগুলো অসুস্থ একটু উইক বা বাচ্চা বুচ্চা থাকে, হ্যাঁ, ওই যেগুলো অসুস্থরা যেগুলো ছাইরা পারলে হয় কি, ওই যখন খাবার আপনি একসাথে দেন, ছাইরা পালে অনেকে কবুতর ভাই ছাইরা পালে, তারা করে কি পরিমিত খাবার দেয়, ওই ভালো কবুতর শক্তিশালীগুলো খাওয়া যায়, কিন্তু অসুস্থ দুর্বল কবুতরগুলো খাইতে পারে না। সেক্ষেত্রে আপনি খাবারের পরিমাণটা যখন ওরা খাই যাবে তখন আর একটু খাবার দিতে হবে, যেন যেগুলো দুর্বল আছে, অসুস্থ আছে, প্লাস বাচ্চা আছে, ওগুলো যেন খুঁটে ওই পরবর্তী বাকি খাবারগুলো খাইতে পারে, যেন খায় ওরা মোটামুটি ঠিক থাকে। আর যদি আপনি পরিমিত খাবার দেন, সব খাবার খাই ভালো ওই শক্তিশালী কবুতরগুলো, আর যে অসুস্থ দুর্বল কবুতরগুলো খাইতে পারবে না, ওরা আরও দুর্বল হয়ে যাবে, আরও অসুস্থ হয়ে যাবে। তো ওই কবুতরগুলো রিকভারি করতে হলে সবচেয়ে ভালো হয় যেগুলো দুর্বল, যেগুলো দেখবেন বলে দুর্বল আছে, একটু উইক আছে, এগুলো আলাদা লফটে আলাদা একটা জায়গায় ওদের খাবার দেওয়াটাই সবচেয়ে বেটার আমি মনে করি, হ্যাঁ, আমি মনে করি। আর তাইলে ওই যে খাবার পরে আবার আর কটা দিতে হবে যেন ওরা খুঁটে খাইতে পারে,
দুর্বলগুলা, হ্যাঁ। আর যেগুলো উইক আছে, দেখেন আমার আগের আর একটা ভিডিও আছে, যেগুলো আনফিট কবুতর ডিম বাচ্চা না করে, হ্যাঁ, ওগুলারে নিউরো বি প্রয়োগ করতে হবে। এই যে নিউরো বি, এই যে এই ইঞ্জেকশনটা, অথবা আর হলো ক্যালডি, হ্যাঁ, নিউরো বি আর ক্যালসিয়াম, এটা প্রয়োগ করতে হয়। আগের একটা ভিডিও করা আছে আমার এইসব বিষয়ে। এই যে এরকম একটা সিরিঞ্জ দিতে হবে, এই সিরিঞ্জের মধ্যে টান দিতে হবে। প্লাস হলো আরেকটা সিরিঞ্জ আছে, এই যে সিকুনেটা সিরিঞ্জ, এই যে ইনসুলিন নেয় না, এই ইনসুলিন নেয়, এই সিরিঞ্জে ওই ঔষধ ভরতে হবে। বইরে ঔষধে টান দিয়ে খুললেই ভরা যাবে, যে টান দিয়ে খুইলে ওইটা খুইলে এটার মধ্যে বইরে, ঠিক এই যে 10, 20, 30, 40 লেখা আছে, 10 করে ওর ঢুকে মেরে দিতে হবে, হ্যাঁ। 7 দিন মারতে হবে একাধারে 7 দিন। যদি 10 করে মারেন বা একদিন পর পর মারতে পারেন, তাহলে যে আনফিট কবুতরগুলো আছে, যেগুলো মনে করেন একটু হালকা ঝুমে, ওটা সালমোনেলা, ওই যে ভিটামিন বির অভাবে, হ্যাঁ, ভিটামিন বি প্লাস ক্যালসিয়ামের অভাবে এই সমস্যাগুলো হয়। দেখবেন ওই কবুতরগুলো 15 থেকে 20 দিনে যদি ক্যালসিয়াম এটা ইনজেকশন পুশ করে দিতে পারেন, অথবা যদি ম্যানুয়ালি আপনি পানির সাথে ওষুধ খাওয়াতে চান, সেক্ষেত্রে আপনার ওই বিকম বিট একটা পাওয়া যায় স্কোয়ার কোম্পানি, হ্যাঁ, ভিটামিন B1, B2, B6, B12। ওই ভিটামিন বির অভাবেই কবুতর ওই কাবু হয়ে যায়, আস্তে 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 হালকা হয়ে যায়, একসময় যুদ্ধ মারা যায় কবুতর। ওই সমস্ত কবুতর রিকভারি করার একমাত্র সুষ্ঠু উপায় হলো একবার ইঞ্জেকশন করে দেওয়া, সবচেয়ে ভালো কাজ করে। ইঞ্জেকশনটা হয় কি, রক্তের ভিতরে আপনার ওই ভিটামিনটা প্রবাহিত হয়, সেক্ষেত্রে দ্রুত কাজ করে। যেটা মনে করেন কবুতর প্লাস মানুষ রিকভারি করার জন্য ভাই ওটা সবচেয়ে বেটার ইঞ্জেকশন। যখন একটা সুস্থ মনে করেন একবারে অসুস্থ একটা রোগী ইমার্জেন্সিতে হসপিটালে ভর্তি হয়, তখন কিন্তু ঔষধ আকারে খাওয়ায় না, মানুষ ইঞ্জেকশন স্যালাইন দেয়, প্লাস হলো ইঞ্জেকশন দেখেন ওই স্যালাইনের মধ্যে ইঞ্জেকশন পুশ করে, তাহলে রক্তের ভিতর প্রবাহিত একটা দ্রুত রিকভারি হয়। অতএব যে সব কবুতর আনফিট হয়ে যাবে, যে সব কবুতর দেখবেন বলে ওই কোনো গ্যাঞ্জামের মধ্যে নাই, অন্য কবুতর ডাকাডাকি করতেছে, অথচ কোনায় যে বসে রয়েছে ঝুমতেছে, হ্যাঁ, ওই দেখবেন বলে ওর চাঞ্চলতা কম, তার মানে ওই কবুতর আনফিট, হ্যাঁ, বুকে দেখবেন মাংস কমে গেছে, হালকা হয়ে গেছে কবুতর। ওই কবুতরগুলো ফিট করার একমাত্র উপায় হলো নিউরো বি ইঞ্জেকশন করে দিতে হবে, অথবা বিকম বিট, হ্যাঁ, বিকম বিট আর ক্যালপ্লেক্স, অথবা যদি ম্যানুয়ালি এমনি ওষুধ খান ক্যালডি, এটার অর্ধেক করে, হ্যাঁ, 7 থেকে 10 দিন অর্ধেক করে প্রতিদিন খাওয়াইবেন। আর হলো ভিটামিন ওই যে বিকম বিট, যেটা বিকম বিট, ওই ক্যালসিয়াম যদি ক্যালপ্লেক্স দেন, তাহলে আবার ওই ক্যালসিয়ামের কাজটা করবে। ক্যালপ্লেক্স ওই স্কোয়ার কোম্পানি ক্যালপ্লেক্স পাওয়া যায়, আর হলো বিকম বিট পাওয়া যায়। বিকম বিট বলে ভিটামিন B1, B2, B6, B12, মানে বি ওইটা কাভার করবে, আর ক্যালসিয়াম কাভার করবে ক্যালপ্লেক্স। এই দুইটা একটানা 15 দিন খাওয়াই, তাহলে দেখবেন বলে আনফিট কবুতরগুলো ফিট হয়ে যাবে ইনশাল্লাহ। আর গোসলের নিয়মটা তো বলে দিলাম, প্যারাটাইফয়েড হলে কী করবেন বলে দিলাম। আর বিশেষ করে কবুতর কিছু কবুতর দেখবেন বলে রিজার্ভে চলে যায়, অনেক সময় দেখা গেল ওই 27 দিন ব্রিডিং করে, অথচ ডিম পারে না, ব্রিডিং করে আবার কবুতর রিজার্ভে চলে যাবে, আবার দেখা গেলো 15-20 দিন পর আবার ব্রিডিং আসে, যখন কিছুদিন ব্রিডিং করে ডিম পারে না। সেক্ষেত্রে আপনি বুঝতে হবে এই কবুতরের যে ডিমের কোষ থাকে, বিশেষ করে কিছু বয়স্ক কবুতরের ক্ষেত্রে বিশেষ করে হয়, কবুতর ডিম পারে না, ব্রিডিং করে ঠিক কোরায় বসে থাকে, মনে হয় যে ডিম পারছে মনে হয়, কিন্তু আসলে তা না, ওর ডিমের কোষ শেষ হয়ে গেছে, হ্যাঁ, ডিমের কোষ শেষ হয়ে গেছে, আবার ফিরে কোষ তৈরি হলে দেন ওর ডিম পারবে। তাছাড়া ওই যে নরে মারামারি করে দিয়ে কোরায় বসে থাকে, তবে আপনি ভাবেন না ওটা ডিম পারবে না, ওটাও ডিম পারবে। ওটা সেক্ষেত্রে আপনি কবুতর আলাদা করে ফেলতে পারেন, বা ওইভাবে আপনি রিকভারি করতে পারেন। রিকভারি করার অপশন ওইটাই, ওই যে নিউরো বি, ঠিক আছে, ক্যালপ্লেক্স, এগুলা 10-15 দিন, হ্যাঁ, যেমন নিউরো বি যদি ইঞ্জেকশন দেন আপনি 7 দিন দিলেই রিকভারি হবে। একদিন পর পর দিতে পারেন, বা প্রতিদিনে, বা অতিরিক্ত গরমের সময় দিয়ে না, হ্যাঁ, গরমের সময় দিয়ে না, একটু ঠান্ডাভাবে সময় রাতে দিন, দেখা গেলে একটু বমি করতে পারে, ভয় পায়েন না, নিউরো বি ইঞ্জেকশন দিন 8 থেকে 10 দিন, ডিমের কোষ দেখবেন বলে 1-1.5 মাসের মধ্যে তৈরি হয়ে গেছে। ওই কবুতর নতুন করে আবার জোড়াতে দিলে কবুতর দেখবেন বাঞ্জা কবুতর ডিম দেয়, আমি দেখছি ভাই, এমন কোনো কবুতর নাই ভাই ডিম পারবে না, 100% ডিম পারবে, রিকভারি হয়ে যাবে। যখন কবুতর 10 বছর উপরে বয়স হয়ে যাবে, একটা কবুতর 10 থেকে 12 বছর পর্যন্ত ডিম বাচ্চা করে, ঠিক আছে। ওই রিজার্ভে চলে গেলে মনে করেন ডিমের কোষ শেষ হয়ে যায়, নতুন করে ডিমের কোষ তৈরি হতে, মানে কোষ যদি ভালো মতো তৈরি করতে চান, ওই কবুতরকে রিকভারি করে আপনার কোষ তৈরি করতে হবে, তাহলে ওই কবুতর দেখবেন বলে একটা করে ডিম পারবে। অনেক সময় দেখা গেল ডিম পারবে না, হ্যাঁ, তারপরও অনেক দিন সময় নেবে, হ্যাঁ, ডিমের কোষ নাও তৈরি হতে পারে। সেক্ষেত্রে আপনি যদি ওই ভিটামিন বি প্রয়োগ করে দেন, হ্যাঁ, ওই ডিমের কোষটা ভালোভাবে তৈরি হবে, কন্টিনিউ আবার ডিম বাচ্চা করবে, দেখবেন বলে 1 বছর ডিম বাচ্চা করতেছে আর পানির মতো, ঠিক আছে। ঠিক এইভাবে কবুতরগুলো রিকভারি করবেন। আরেকটা বিষয়ে আমি কথা বলি, সেটা হলো অনেকেই দেখবেন বলে কিছু কবুতরে ডিমে তা দেয় না, মারামারি করে,
মারামারি করে, দেখলে বলে মাদি যখন ডিমে তা দেয় নরে যায়, এরা দেখলো মাদিরে ঠুকরায় মাদিরে ঠুকরায় মানে নরে তা দিব, মাদিও দেখলো নরে ঠুকরায়, তার মানে ডিম পারলে বুঝলে যায় একজন আরেকজনকে। হ্যাঁ, এগুলো হওয়ার কারণ কি? সেসব কবুতরটা ফস্টার করা আছে ভাই। ওইসব কবুতর যারা পালতো অ্যাকচুয়ালি তারা দেখা গেলো ওই ডিমটাই নেয়, ওই ডিম পারতো, ডিমটাই না আরেকটা নিচ দিয়ে দিত। ওইসব কবুতর দেয় ওই ব্রিডিং করায় নাই, মানে সোজা কথা ওর বাচ্চা বাচ্চা তুলে নেয়, যে কারণে ওদের এই সমস্যা। ওই কবুতর ব্রিডিংয়ে এসে যায় 15 দিন 20 দিন পর পর কবুতর ব্রিডিংয়ে চলে আসে, ওই কবুতর হিটে চলে আসে। দেখি না কবুতর যখন হিটে চলে আসে ভাই নরে নরে জোড়া ধরে যায়, এমন একটা অবস্থা। যখন কবুতর কঠিন হিটে চলে আসে তখন তুমি পাশে একটা নর রাখবেন, 2টা কবুতর যে হিট থাকে 2টা নরে নরে জোড়া ধরে ব্রিডিং করবে দেখবেন, ঠিক আছে? ব্রিডিং করবে, কারণ কবুতর হিটে চলে আসে। হিটে চলে আসলে তখন নর না মাদি বাচ্চা, ওরা বাচ্চার উপরে ব্রিডিং করতে যাবে। ওরা তো পশু পাখি, বুঝলেন তো, ওদের মানুষের মতো তো ওরকমই নাই। হ্যাঁ, ব্রিডিংয়ে চলে আসলে ওর মাথা ঠিক থাকে না, ঠিক আছে? ওর বাচ্চা হলেও দেখলাম বাচ্চারা ঠুকরে। আর একটা জিনিস হয় যে অনেক সময় কিছু কিছু কবুতর আসে, এটা হয় খুব কম। হ্যাঁ, ওটা দেখা গেলো ওই 100 জোড়ার মধ্যে 2-1 জোড়া পরে এরকম। ওই নরে যখন তা দেয় ও দেখলো মাদি যায় ঠুকরাইতেছে নরে, আবার মাদি যখন টাকরা দেখলো নর ঠুকরাই, মানে তাতেও যেন পাগল হয়ে যায়, দুইজনে ঠুকরা ঠুকরি করে মারামারি করে, অনেক সময় ডিমও পেয়ে গেল, ঠিক আছে? এ ধরনের কারণ ওই একটাই, ওরা ওই কবুতরটা ডিম বাচ্চা করে নাই। হ্যাঁ, ওরা ফস্টার করছে, ঠিক আছে? ওরা আস্তে আস্তে আপনার লাইন আনতে হবে। কী হবে? ওই ডিমটা ওরা সরে অন্য জায়গায় নিয়ে দিতে হবে, আর প্লাস্টিকের ডিমটা বসাই দিতে হবে। যখন ওই বাচ্চা ফুটবে একটা বাচ্চা ওর নিচে দিয়ে দিতে হবে, তখন দেখলো বাচ্চা করাইতে হবে। ওদের লাইন আনতে হলে এইভাবে করতে হবে ভাই। একটা বাচ্চা দিয়ে দিলে ওদের কপলিং তৈরি হবে, ওই কপলিং খাওয়াবে, দেখা গেলো আর একটা বাচ্চা আবার ওইটা দিয়ে আবার ওই যে ফস্টার নিচে দিচ্ছেন ওইটা দিয়ে আবার অগর নিচে দিবেন, কপলিংটা অগদেই খাওয়াবে। অগদে খাওয়ানোর পর প্রয়োজনে যদি দেন তারপরে মারামারি, কিছু কবুতর আছে মারামারি করে ভাই, তারপরে মারামারি করে 2-1 এভাবে করতে করতে আস্তে আস্তে দেখবেন কবুতর লাইনে চলে আসবে। হ্যাঁ, তখন আর ওই যে মারামারি করবে না। আর কিছু কবুতর আছে ভাই, ওই দেখা গেলো একবার খারাপ হয়ে গেলে ভাই লাইনে আনতো অনেক সময়। আর কবুতর আরেকটা জিনিস বলি, কবুতর সবচাইতে ভিটামিন প্রয়োগের কারণে মানুষ ইউটিউবে দেন বড় বড় ডাক্তার আছে ভাই। হ্যাঁ, ইসেল খাওয়ায় কবুতরকে ডিম পাড়ায়। ইসেল কখনোই কবুতরকে খাওয়াবে না। ইসেল সুস্থ কবুতরকে ইসেল কখনো খাওয়া যায়। ইসেল মানে কি? ধরেন মানুষের যে সব মানুষের যৌন ক্ষমতা না থাকে, যারা অক্ষম তারা ই ক্যাপ খাইবে ভাই। যেসব কবুতর নিউ অ্যাডাল কবুতর, যেসব কবুতর ব্রিডিং করার সক্ষমতা আছে, হ্যাঁ, যে কবুতর বয়স হয়ে গেছে 8-10 বছর হয়ে গেছে, ব্রিডিং ক্ষমতা একটু কম, তাদেরকে আপনি ইসেল প্রয়োগ করবেন। তাছাড়া কোনো কবুতরকে ইসেল প্রয়োগ করেন। ইসেল কবুতর প্রয়োগ করলে কবুতর নষ্ট হয়ে যায়। ম্যাক্সিমাম কবুতর, যেসব কবুতর আনফিট, ইসেল খাওয়াবেন আপনি দেখবেন কবুতর ডিম পেরে দেবে। কবুতর ডিম পারবে না। ইসেল খাওয়ানোর কারণে দেখা গেল ওর শরীরে ক্যালসিয়ামের অভাব আছে, ভিটামিন বির অভাব আছে। ইসেল খাওয়াবেন, ইসেল প্রয়োগ করবেন কবুতরকে, দেখবেন বলে ওই কবুতর, ইসেল মানে ভিটামিন ই, হ্যাঁ, ব্রিডিং ক্ষমতা বাড়ানোর জন্য, ডিম বাচ্চা করানোর জন্য। ওই মা ইটাবে এখন তো ইসেলরে এমনভাবে প্রচার করে ভাই, সব কবুতর ইসেল খাওয়ায়। এটা সবচেয়ে ভুল ধারণা। কবুতরকে নষ্ট করার একমাত্র কারণ, ওই কবুতর 2-3 ইসেল খাওয়ানোর পর ওই কবুতর ধরেন আপনি ডিম পারবে 15 দিন পর, ওই কবুতর 1 সপ্তাহের মধ্যে ডিম দেবে। ওর শরীরে ক্যালসিয়ামের অভাব থাকবে, ভিটামিন বির অভাব থাকবে, সব ধরনের অভাব থাকবে। ওই যে ডিম, উর্বর ডিম ও অনেক সব পারে না। ওই ডিমের খোসা পাতলা হয়, কারণ হয় কি, একটা উর্বর ডিম হইতে হলে যে পরিমাণ ওর ক্যালসিয়ামের প্রয়োজন হয়, ক্যালসিয়াম থাকতে হবে, D3 থাকতে হবে, ভিটামিন বি থাকতে হবে। 3টা ভিটামিন যদি একটা শরীরে একটা কবুতর পরিমাণ মতো না থাকে, ওই উর্বর ডিম পারবে না। ডিমের খোসা তেমন লালচা লালচা হয় যে ডিমের খোসা, তার মানে কি ডিমের খোসা পাতলা। ওই ডিম যদি কবুতর বসে, ওই ডিম পাড়া দিলে ডিম ভেঙে দিবে। তার মানে কি ওই কবুতরে ভিটামিন বির পরিমাণ নাই। ভিটামিন বি, হ্যাঁ, কবুতরের ভিতরে, ডিমের ভিতরে বাচ্চা উর্বর ক্ষমতা বাড়াবে। আর ক্যালসিয়াম ডিমের খোসাটাকে মোটা করবে, বুঝলেন? ক্যালসিয়াম যদি শরীরে কম থাকে ডিমের খোসা মোটা হবে না। তার ক্যালসিয়াম ডিমের খোসা মোটা করবে D3টা প্রতিটা কবুতরে D3 খাওয়াতে হবে। D3 যদি পর্যাপ্ত না থাকে ডিমের খোসা টনটনা শক্ত হবে না। কবুতরের পাড়ায় কোনোদিন কবুতর উর্বর ডিম পারলে বাইক জীবনে ভাঙবে না, ওরা কোনোদিন লাইটতেও ভাঙতে পারবে না। কিংয়ের কবুতর কিংয়ে পাড়াইলেও ভাই ডিম ভাঙবে না যদি উর্বর ডিম হয়। আর উর্বর ডিম না হলে ভাই কিংয়ে কে, ও মুরগি নিচে দিলে ভেঙে দেবে, ও যে কোনো একটা ছোটো কবুতর নিচে দিলে ভেঙে দেবে। কারণ হলো কবুতর উর্বর ডিম না। উর্বর ডিম পাড়াইতে হলে ভাই ওই যে আরেকটা ভিডিও আছে এই সম্বন্ধে বিস্তারিত কথা বলা, আমি নিচে লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে। ওই লিঙ্ক থেকে আপনারা দেখে নিন কী করে একটা ডিম, পরিপূর্ণ একটা ডিম বাচ্চা বেরো। অনেক সময় ডিমের ভিতরে বাচ্চা মারা যায়, এর কারণ আছে। এই কারণটা ওই একই একটা ভিডিও আছে, আমি লিঙ্ক দিয়ে দিব, ওটা আপনারা দেখে নিন বিস্তারিত। আজকে অনেক কথা বানাইলাম, আর কিছু কবুতর আছে, হ্যাঁ, অনেক কথা, আরেকটা ভিডিওতে আমি বিস্তারিত আরও কিছু কথা বলবো। আর কবুতর সুস্থ রাখার আপনার রুমটা, হ্যাঁ, যাতে গ্যাস না হয়, রুমটাকে আপনারা একদিন পর পর পরিষ্কার করে ফেলবেন। আর রুমে যাতে কোনোভাবে গ্যাস না হয়,
গ্যাসটা বের করে অ্যাডজাস্ট ফ্যান লাগাই দেবেন। গরমের দিনে কবুতর সুস্থ থাকবে ভাই, একদম কোনো কবুতর অসুস্থ হবে না যদি আপনি ওই রুমে গ্যাসটা না হয়, গ্যাসটা ঝাপসা গরম যাতে না হয়। অতিরিক্ত গরম হলে আপনি ফ্যান চালাইতে পারেন, বাট সরাসরি যেন বাতাসটা না লাগে। যেমন এই যে আমার ফ্যান চলতেছে, এই যে দেখে আমি দেখাই দিই, ওই যে ফ্যান চলতেছে মাঝখানে ফ্যান, তার মানে এমনভাবে লাগাই দিচ্ছি মাঝখানে। আর নিচের আরেকটা জিনিস দেখাই দিই, এই দেখ নিচের খাঁচাগুলোতে আমি কবুতর রাখিনি, কারণ হলো মাটির বাড়িতে যায় নিচের খাঁচা বেশি বাতাস লাগে। হ্যাঁ, কবুতর রাখিনি, হ্যাঁ রাখতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু দেখা গেলে ফ্যান কমাই দিতে হবে সেক্ষেত্রে। তো বিষয় আছে অনেক পরিকল্পনার ব্যাপারে, সরাসরি যাতে বাতাস না লাগে, বাতাসটা না লাগলেও যাতে কম লাগে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব হলেও ফ্যানের স্পিড কমাই দিতে হবে, ঠিক মানুষের মতো ভাই। হ্যাঁ, আর ট্রিটমেন্টটা করতে হবে। আমি আরেকটা কথা বলি, কবুতর ট্রিটমেন্ট সম্পূর্ণ শরীরের অনুভূতি দিয়ে করতে হবে। একটা কবুতর যদি ওর যতটুকু, হ্যাঁ একটা কবুতর ফিটনেস কম, বুঝতে হবে যে কবুতর ঠিক এতটুকু ঔষধ বহন করতে পারবে, ঠিক অতটুকু ঔষধ প্রয়োগ করা যাবে, তার বেশি ঔষধ প্রয়োগ করা যাবে, তাহলে ওই কবুতরটা দেখলে ঔষধ খাওয়ার কারণে মরে যাবে। আপনার যদি পরিমাণ, যদি অনুভূতি শক্তি না থাকে, তাহলে কবুতর দেখা গেল আপনি ট্রিটমেন্ট করে যায় কবুতর মরে যাবে ভাই, বরঞ্চ ট্রিটমেন্ট না করলে কবুতর ভালো হইবে। আর ট্রিটমেন্ট করতে যায় ঔষধ খাওয়াই আপনার কবুতর মেরে যাবে, এইরকম বেশি হয় ভাই। আমি দেখছি ওই যে নতুন রাজারা 80% লোক ওই ওষুধ খাওয়াই কবুতর মেরে ফেলে, কারণ ওরা ট্রিটমেন্টের ভাই বা বুঝে না। কবুতর এমন একটা জিনিস, আপনার অনুভূতি শক্তি দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। একটা কবুতরে কতটুকু ওষুধ বহন করতে হবে, প্রয়োজনে একদিন পর পর অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন। অনুভূতিশীল যে কবুতর ফিটনেস ভালো, শক্তি ভালো, ওই কবুতর আপনি অ্যান্টিবায়োটিক, আপনি তিন দিন অ্যান্টিবায়োটিক করলে এমনি ঠিক হয়ে যায় কবুতর। সামান্য একটা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে রোগ প্রতিরোধ ক্ষমতাটা প্রভিডেন্ট করে দিবেন, দেখবেন বলে আপনার ওই কবুতর সুস্থ হয়ে গেছে। আর যেগুলো ভাই রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ভিটামিন বির অভাব আছে শরীরে, ক্যালসিয়ামের অভাব আছে, বিভিন্ন অভাবজনিত কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ওই সমস্ত কবুতরকে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতেই হবে। তাহলে দেখবেন বলে কবুতর টিকবে না। অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে, তাও ওটা কৌশলে ভাই, ও কতটুকু বহন করতে পারবে। সবাই আস্তে আস্তে, আপনার তাড়াহুড়ার দরকার নাই। একটা কবুতর আপনি 1-2 দিনে সুস্থ করার দরকার নাই ভাই, আপনি আস্তে আস্তে 7 দিন ধরে ট্রিটমেন্ট করেন। আজকে একটা ওষুধ খাওয়াইলেন, যদি জানেন যে না কবুতরটা হালকা আছে ভাই, ওই যে কন্টিনিউ 3 দিন খাওয়াইতে বলছি, ওইভাবেও খাওয়াবেন না। দেখবেন কবুতরটা হালকা আছে, আজকে একটা ওষুধ খাওয়ালেন, আপনি 1 দিন রেস্ট নেন, তারপরে আবার খাওয়ান, যাতে কবুতরের পাকটা যদি একবার ঝুলে যায়, তার মানে কি কবুতরটা পাক ঝুলে গেলেই ভাই উইক হয়ে গেছে, তাহলে অ্যান্টিবায়োটিকের কারণে বেশি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে কবুতর পাক ঝুলে যাবে, তখন আপনি বুঝতে পারবেন আপনার ওষুধ প্রয়োগ বেশি হয়ে গেছে। তো এইটা করা যাবে না, তো পাক যেন না ঝুলে যায়। হ্যাঁ, তো অ্যান্টিবায়োটিক খাওয়াইলে কবুতর পাক ঝুলে যায়, যেগুলো আনফিট কবুতর, পাক যেন না ঝুলে যায়। পাক ঝুলে গেলে মনে করো ওটা আবার ঠিক করতে সময় লাগে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু তখন অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা বন্ধ করে দিবি। তো এই যে এই সমস্ত কথাবার্তা বললাম, এগুলো অভিজ্ঞতার কারণ। আর কিছু নিজের আধ্যাত্মিক শক্তি, নিজের মনোবিদ্যা থেকে চিন্তা ভাবনা করবে, একটা জিনিস নিয়ে চিন্তা করবে। হ্যাঁ, একটা যে নিয়ে পৃথিবীতে মনোবিদ্যার উপর পৃথিবীতে কোনো বিদ্যা নাই। নিজস্ব মন থেকে 10 জন মানুষের ভিডিও দেখবেন, এই যে আমার কথা শুনলেন, আমার যে সব কথা আপনি শুনতে হবে তা না ভাই, 10 জনের ভিডিও শুনবেন, ওর কাছ থেকে দেখবেন ওটা একটা ভালো কিছু পাবেন। ওর কাছে যেটা ভালো ওইটা আপনি সংগ্রহ করবেন, যেটা খারাপ ওটা বর্জন করবেন। আমার কাছ থেকে শুনবেন, আমার কাছে যেটা ভালো মনে হবে ওইটা আপনি সংগ্রহ করবেন, যেটা বাজে মনে হবে ওইটা আপনার বর্জন করবেন। এবং নিজের মনোবুদ্ধি দিয়ে এই আধ্যাত্মিক শক্তির উপরে পৃথিবীতে, বিদ্যার উপর পৃথিবীতে কোনো বিদ্যা নাই। এই ধর্মকণ যাইকণ সব কিছু পৃথিবীতে এই মনোবিদ্যা দিয়ে তৈরি হয়েছে। এই ধর্মযাজকরাও কিন্তু সাধনা করে ভাই এই সব অর্জন করছে। তাইলে ভাই সব কিছুর মূলে হচ্ছে আপনার মনোবিদ্যা, আধ্যাত্মিক শক্তি। তো মনোশক্তি দিয়ে, নিজের আধ্যাত্মিক জ্ঞান দিয়ে আপনার মনোবিদ্যা তৈরি করবেন। আপনার মানুষের বিদ্যার দরকার নেই, হ্যাঁ পড়ালেখার দরকার আছে জ্ঞান বৃদ্ধি করার জন্য। পড়ালেখা দিয়ে নিজের মনকে, হ্যাঁ মনোবিদ্যা দিয়ে আরও উচ্চ নিয়ে যেতে পারবেন। অতএব নিজের মন থেকে যে বিদ্যাটা অর্জন হবে, ওই বিদ্যা দিয়ে আপনারা ট্রিটমেন্ট করবেন, দেখবেন বলে আপনি কবুতর ওই বিদ্যার উপর পৃথিবীতে কোনো বিদ্যা নাই ভাই। আপনি মনে করবেন আপনি ভাই জানি না, আমি অশিক্ষিত, আমি নর্মাল একজন মানুষ, অথচ আমার মনে থেকে এই জিনিসটা কনফিডেন্স আকারে তৈরি হয়েছে, ওই জিনিসটা দিয়ে আপনি ট্রিটমেন্ট করবেন, দেখবেন বলে আপনার কবুতর 100% ঠিক হয়ে গেছে ভাই। কারণ ওই বিদ্যার উপর পৃথিবীতে কোনো বিদ্যা নাই। আপনি যে জিনিসটা অর্জন করবেন মনোবিদ্যা দ্বারা, ওই অর্জনটাই সবচেয়ে বড় অর্জন। আমি যেটা অর্জন করুন ওইটাই আমার বড় অর্জন, ওর উপরে কোনো অর্জন নাই। অতএব আপনি এক একজন মানুষের এক একটা আধ্যাত্মিক ক্ষমতা আছে, ওই ক্ষমতা দিয়ে নিজে একটু চিন্তা করবে, মানুষের কথা শুনে আপনি কাজ করবেন। আমি এটা কইলাম, আমার ট্রিটমেন্ট ভুল হইতে পারে, আপনার কবুতরটা ক্ষতিগ্রস্ত হবে তা না ভাই। আমার কাছে যেটা ভালো মনে হবে ওইটা আপনার সংগ্রহ করবেন, আরও 10-22টা শুনবেন, যেটা ভালো মনে হবে, হ্যাঁ যে না এইটা তো মনোবিদ্যা দিয়ে ট্রিটমেন্ট করবেন। আর এটা ভালোবাসার জিনিস ভাই, কেউ চায় না তার কবুতরটা ক্ষতি হোক, ঠিক আছে। তবে কারো কথা শুনে কোনো ডিসিশন নেবেন না। 10 জন মানুষের যারা জ্ঞানী, দেখবেন বড় বড় প্রতিষ্ঠানের মালিক, তারা দেখবেন বলে
জিএম, এমডি, হ্যাঁ, ডিরেক্টর, ম্যানেজার সবাই ডাক দেয়, মিটিং করে, 10 জনের কাছে 10 কথা শুনি। যারা জ্ঞানী বুদ্ধিমান, যারা এমডি চেয়ারম্যান, তারা 10 জনের কথা শুই নেয়, যেটা নিজের মন দিয়ে একটা ডিসিশন তৈরি করে, ওই ডিসিশনটা ডিক্লেয়ার করে দেয়। তার মানে কি ভাই, সবই দরকার আছে। নিজের চোখে যেটা ভালো লাগবে ওইটাই যে ভালো তা না ভাই, 10 জনের যেটা ভালো কয় ওইটাই ভালো। হ্যাঁ, নিজের কাছে দেখবেন বলে আমি মনে করছি যে এইটাই মনে হয় ভালো, কিন্তু সবার চোখে দেখবেন বলে ওটা ভালো না। 4 জনের কাছে ভালো লাগছে, 6 জনের কাছে ভালো লাগে না। যেটা 10 জনের কাছে ভালো লাগবে ওটাই হলো ভালো। ঠিক আছে, অতএব সবাইটাই শুনতে হবে, আমারটা শুনতে হবে, মানুষেরটা শুনতে হবে। এই থেকে নিজের মনোবিদ্যা দিয়ে আপনারা ট্রিটমেন্ট করবেন কবুতর। আল্লাহর রহমতে আপনাদের কবুতর সুস্থ থাকবে, ভালো থাকবে। আমি অনেক কথা বাড়াইলাম ভাই, থ্যাংক ইউ, কিছু মনে করেন না। আর কিছু কবুতর আছে আজকে কিছু একদম কম রেটে, হ্যাঁ, আমি অফার রেটে কয়েক জোড়া কবুতর দিয়ে দিতেছি। আপনারা ওই লাস্টের দিকে ভিডিওতে দেখেন, যার ভালো লাগে সংগ্রহ করতে পারেন। আর আমি এটা শখে করি ভাই। ওই পাশে মোটামুটি সপ্তাহে 2-3 জোড়া কবুতর সেল হয়, বা 5 জোড়া সেল হয়, অনেক সময় অনেক বেশিও সেল হয়, অনেক সময় সেল হয় না। তাতে আমার কিছু যায় আসে না। আমি আছে যে পালি প্লাস কিছু বিক্রি করি। অ্যাকচুয়ালি আমার এটা সাইটে করি, আমার অন্য ব্যবসা আছে। ঠিক আছে ভাইজান, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।